কোত্থেকে এনেছিস? এখানকার নয়, বাইরে থেকে এনেছি। 30 পড়েছে। আরে পাগল হয়ে গেছিস? তুলে এনেছিস আবার বলছিস 30 লেগেছে? 15 দেবো ব্যাস। খুব কষ্ট করে নিয়ে এসেছি। 20 ফাইনাল। বল কি বলছিস? ঠিক আছে, চলবে। আমি কি বলবো সাথী? বিন্দিয়া, ওই বাচ্চাটা কিভাবে পড়েছিল? কেউ দেখার পর্যন্ত ছিল না। তোর অপেক্ষায় আমি 15 মিনিট ওখানে দাঁড়িয়েছিলাম। তুই একজন নার্সকেও জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ উত্তরই দিতে পারলো না। সত্যি বলবো সাথী, আই এম টায়ার্ড। আমি চুপ করেও থাকতে পারি না। যদি ভাবি বলবো তো কাকে বলবো, আমি বুঝতে পারছি না আমি কি করব। কি ব্যাপারে? কি ব্যাপার বিন্দিয়া, বল আমাকে। আরে শোনা, কি কি দিদার সাথে? হ্যাঁ, কি করছো? হ্যাঁ শোনা, কি দেখছো? আরে কি হচ্ছে? আলে লে 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 লে, শোনো ঘুমোয়নি এখনো? না, দিদাকেও কিছু কাজ করতে হবে তো। সোনু দিদার সাথে খেলছে, তাই না? আপনাকে একটু ক্লান্ত লাগছে। ওই একটু ঘুম পাচ্ছে, কিন্তু যতক্ষণ না এর বাবা মায়ের মধ্যে কেউ যাচ্ছে আমার আরাম কোথায়? না না, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে সোনু? হ্যাঁ, আচ্ছা এখানে একটু চা পাওয়া যাবে? সরি আন্টি, ও আডে চা অ্যালাউ নয়। আপনাকে ক্যান্টিনে যেতে হবে। কিছুক্ষণের মধ্যে এদের মধ্যে কেউ জাগলে তারপর চলে যাব। আপনি চা খেতে যান, আমি ততক্ষণ ওকে সামলাচ্ছি। এই জন্যই তো আমি রাউন্ডে আছি, এটাই তো আমার ডিউটি। আপনি যান আন্টি, ওকে আমাকে দিন। আমি ব্যাস 5 মিনিট। 5 মিনিট লাগুক 10 মিনিট লাগুক, টেনশনের কিছু নেই। ও আমি ততক্ষণ ওকে সামলাচ্ছি। এক্ষুনি আসছি। এই এই কি হয়েছে? ও শুনো, কমলা, এই কমলা, ওই মহিলা কোথায় গেল? কোন মহিলা মা? ওই যার কাছে আমি সোনুকে রেখে গিয়েছিলাম। কোন মহিলা? কার কাছে ছেড়েছো আমার সোনুকে? হাসপাতালের কেউ একজন বললো যে আমি বাচ্চা সামলাচ্ছি, আপনি ততক্ষণ চা খেয়ে আসুন। তাহলে কোথায় নিয়ে গেল আমার সোনুকে? জানি না কোথায় গেল মহিলা। আরে কি হয়েছে কমলা? কি হয়েছে মা? কোন হাসপাতালেরই একজন ছিল, বললো আমি বাচ্চা সামলাচ্ছি, আপনি চা খেয়ে আসুন। আমি তো শুধু 5 মিনিট। আমি আমার বাচ্চা চাই। মা তুমি কার হাতে সোনুকে দিয়েছো? হিউম্যান ট্রাফিকিং, মেয়েদের, বাচ্চাদের আর একদম ছোট্ট বাচ্চাদের হারিয়ে যাওয়া এই $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি সারা দুনিয়ায় ছড়িয়ে আছে, যার একদিকে রয়েছে দেহ ব্যবসা, দ্বিতীয় দিকে রয়েছে চাইল্ড লেবারের মাফিয়া আর তৃতীয় দিকে রয়েছে বেগিং মাফিয়া।
19শে ডিসেম্বর 2012, যেখানে একদিকে সারা দেশে দিল্লি গ্যাংরেপের ঘটনায় জনগণের আক্রোশ একদম চরম সীমায় ছিল, সেখানে অন্যদিকে ব্যাঙ্গালোরের একটা সিটি হসপিটালে আরো একবার একটা বাচ্চা চুরি হয়ে যায়। যেভাবে ও কথা বলছিল আমি ভাবলাম হাসপাতালেরই কেউ হবে। স্যার হসপিটালে সিসিটিভি লাগানো আছে। বাচ্চার বয়স কত ছিল? কবে জন্মেছে? 1 সপ্তাহ আগে স্যার, 12ই ডিসেম্বর। এই এই মহিলা। হ্যাঁ স্টপ। ইনি? হ্যাঁ, কিন্তু ইনি তো আমাদের স্টাফ মেম্বার নন। স্যার উনি তো ইউনিফর্মও পরেননি। কিন্তু যেভাবে ও কথা বলছিল আমি ভাবলাম হাসপাতালেরই কেউ হবে। আপনি চা খেতে যান, আমি ততক্ষণ ওকে সামলাচ্ছি। এই জন্যই তো আমি রাউন্ডে আছি, এটাই তো আমার ডিউটি। আপনি যান আন্টি। ফরওয়ার্ড করো। স্টপ। এই ব্যাপারটা কনফার্ম, ওই মহিলা বাচ্চা চুরি করতেই এসেছিল। কিন্তু স্যার এ তো আমাদের স্টাফেদের কেউ নয়। আমার এই ফুটেজের প্রিন্ট চাই আর সিকিউরিটি রেজিস্টার। যেভাবে এই মহিলা ভেতরে এলো আর ভেতরে ঘুরছিল তাতে মনে হচ্ছে এই আগেও কয়েকবার এখানে এসেছে। স্যার এখনো পর্যন্ত ওই মহিলার কোনো খবর পাইনি। শহরের বাইরে যেতে পারে। স্যার এই র্যাকেট এইভাবেই কাজ করে, সবসময় একটা শহর থেকে বাচ্চা চুরি করে অন্য শহরে নিয়ে গিয়ে বেচে দেয়। সেজন্য বাচ্চাদের ট্রেস করা অসম্ভব হয়ে যায়। তল্লাশি চালিয়ে যাও। স্যার লজ্জার ব্যাপার যে এই র্যাকেটটা তো খোলাখুলি কাজ করে। খারাপ লাগছে ওই মা বাবার জন্য। কি যাচ্ছে বলো তোদের উপর? ঠিক আছে। অনিতা জয়সওয়াল ইয়েস, আপনাকে ডাকছে। ওকে, সামনে গিয়ে বাদিকে। থ্যাংক ইউ। ডক্টর, আমি একজন বিধবা। 3 বছর আগে আমার স্বামী একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। I'm sorry to hear that, but how can I help you? অনেক প্রপার্টি ছেড়ে গেছেন আমার স্বামী। ওগুলো পাওয়ার জন্য আমার একজন বংশধর দরকার। I'm sorry, আমি এখনো বুঝতে পারিনি আপনি আমার কাছে কি চান। আমি একটি বাচ্চা দত্তক নিতে চাই। দেখুন, এটা একটা ম্যাটারনিটি হোম, কোনো অ্যাডপশন সেন্টার নয়। কিন্তু ডক্টর, আমি তো শুনেছি এখানে বাচ্চা পাওয়া যায় অ্যাডপশনের জন্য। তাহলে আপনি ভুল শুনেছেন। কে বলেছে আপনাকে এইসব কথা? প্লিজ ডক্টর, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমি একজন বিধবা। অ্যাডপশন সেন্টার থেকে আমি বাচ্চা পাবো না। আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ থাকব। আমি এর জন্য টাকা দিতে রাজি আছি, বাট প্লিজ ডক্টর, একটা বাচ্চার ব্যবস্থা করে দিন প্লিজ। কেউ আপনাকে ভুল খবর দিয়েছে। এটা একটা ম্যাটারনিটি হোম, এখানে বাচ্চা দত্তক দেওয়া হয় না। ম্যাডাম, আপনি আমার সমস্যাটা বুঝবেন, সে বিশ্বাস আমার আছে। আমি বুঝতে পারছি আপনি কেন খোলাখুলি কথা বলছেন না, কিন্তু ডক্টর প্লিজ একবার আমার কথাটাও তো ভেবে দেখুন। যদি আপনি আমার হেল্প করেন তাহলে আমার জীবনটা বদলে যাবে। এই কার্ডে আমার ফোন নাম্বার আছে। আমি আশা করব যে আপনি আমাকে ফোন করবেন, আমায় অবশ্যই সাহায্য করবেন। প্লিজ ডক্টর।
ম্যাম উনি বললেন যে আপনার সাথে দেখা করবেন। তাই তুমি সোজা ওকে ভেতরে পাঠিয়ে দিলে? জিজ্ঞেস করতে পারতে তো কি কাজ আছে। ম্যাম আমি ভাবলাম যে কারো রেফারেন্স এসেছে। তাহলে জিজ্ঞেস করতে পারতে কোন রেফারেন্সে এসেছে, আর কোনোদিন জিজ্ঞেস না করে কাউকে ভেতরে পাঠাবে না। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে ম্যাম। মাম্মা, সামনের সপ্তাহ থেকে আমার ইন্টার্নশিপ শুরু হচ্ছে। ভাবছি যে আমাদের হসপিটাল থেকে শুরু করব। একদম না, অন্য কোনো হসপিটাল থেকে করিস। কিন্তু কেন? আমাদের হসপিটাল থাকতে অন্য হসপিটাল কেন? দেখ মা, তোর মা ঠিক কথাই বলছে। নিজের কমফর্ট জোন থেকে বেরোলে তোর আরো এক্সপিরিয়েন্স হবে। আলটিমেটলি তুই তো তোর মাকে অ্যাসিস্ট করবি। সুযোগ যখন এসেছে তখন বাইরে চলে যা, এক্সপিরিয়েন্স গ্যাদার কর ভালো করে। এই মহিলা অনিতা জয়সওয়াল ঠিকই মনে হচ্ছে, জেনুইন মনে হচ্ছে। না বাবা, উইদাউট রেফারেন্স এসেছে, তাই ওর উপর এত তাড়াতাড়ি ভরসা করা ঠিক না। নজরদারি দরকার। হ্যালো, ডক্টর সরিতা রাজেশ্বর বলছি। ও গুড মর্নিং ডক্টর। আমি আপনার প্রবলেমটা নিয়ে ভাবলাম। ডক্টর, আপনি আমাকে সাহায্য করবেন তো? দেখুন, একটা 7 দিনের বাচ্চা আছে, কিন্তু প্রবলেমটা হলো ওর মা নর্থ ইস্টের ছিল। কোনো না কোনো দিন তো জানা যাবেই যে বাচ্চাটা আপনার নয়। কথা উঠবে আপনাকে নিয়ে, ভেবে দেখুন। বাচ্চাটা কার, কিরকম, এ বিষয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমার তো শুধু একটা বাচ্চা চাই। এই বাচ্চাটা আমার শুধু স্বামীর প্রপার্টির জন্য নয়, নিজের জন্যও চাই। আমি মা হতে পারবো না। অল রাইট, আমাকে একটু সময় দিন, আই উইল গেট ব্যাক। 6 মাস আগে 2012 মে মাসে এই ব্যাঙ্গালোর শহরে একজন মহিলা বাচ্চা দত্তক নিতে এসেছিলেন, বা এটাও বলতে পারেন বাচ্চা কিনতে এসেছিলেন। শহরের একজন প্রতিষ্ঠিত ডাক্তার দ্বারা পরিচালিত এটা একটা নামি দামি হসপিটাল আর মেটার্নিটি হোম ছিল। বাচ্চা কিনতে আসা মহিলা কোনো না কোনোভাবে এটা জানতে পেরেছিল যে এই হাসপাতালে বাচ্চা অ্যাডপশনের জন্য বিক্রি করা হয়। একদিকে হাসপাতালে বেড়ে চলা বাচ্চা চুরির ঘটনা, আর অন্যদিকে বাচ্চাদের বিক্রি করে বড় হচ্ছে হাসপাতাল। এই দুটো বিষয় কি পরস্পরের সঙ্গে যুক্ত? দেখুন, আমরা সব রকম চেষ্টা করছি, কিন্তু আপনাদের বাচ্চার কোনো খবর পাইনি। 3 দিন হয়ে গেছে স্যার, এখনো আমার বাচ্চার কোনো খোঁজ পাওয়া গেল না। জানি না কিরকম আছে, কে দুধ খাওয়াচ্ছে ওকে। স্যার এটা আমাদের প্রথম বাচ্চা। আমি বুঝতে পারছি, আপনারা ভরসা রাখুন। আমরা আমাদের তরফ থেকে পুরো চেষ্টা করছি, কিন্তু আপনারাও ধৈর্য হারাবেন না। হ্যালো, ডক্টর সরিতা রাজেশ্বর বলছি। ইয়েস ডক্টর। 6 মাস আগে আপনি বাচ্চা অ্যাডপ্ট করতে চেয়েছিলেন না? আপনি কি এখনো ইন্টারেস্টেড? ইয়েস ডক্টর, আই এম স্টিল ইন্টারেস্টেড। 6 মাস ধরে আপনার ফোনেরই তো অপেক্ষা করছি। ঠিক আছে, একবার হসপিটালে এসে দেখা করুন। ওকে, বাই। একটা ছেলে আছে, নিউবর্ন, 1.5 লাখ লাগবে। 1.5 লাখ? ডক্টর, 1.5 লাখ তো অনেক বেশি।
আমি একজন বিধবা, প্রপার্টিও এখনো পাইনি। এই মুহূর্তে এত টাকা কোথায় পাবো? তাহলে আমি কিচ্ছু করতে পারবো না। বাচ্চা পেয়ে যাবেন, তাও প্রপার বার্থ সার্টিফিকেট সমেত। সবকিছু প্রপার হবে। জন্মের পর থেকে আমরা বাচ্চাকে সামলাই, আর এসবের জন্য খরচা হয়। আপনি তো জানেন এই বাচ্চাটার জন্য আমি কত অপেক্ষা করেছি। আমি শুধু একটা বাচ্চা চাই ডক্টর। আপনি কি একটু কম নিতে পারবেন না প্লিজ ডক্টর? ডোন্ট প্লিড। ঠিক আছে, 1 লাখ। ডক্টর, যদি আরেকটু কম হয়? তাহলে এক কাজ করুন, বাচ্চার কথা ভুলে যান। না না ডক্টর, আমি 1 লাখ টাকাই দিতে রাজি আছি, কিন্তু আমি বাচ্চাটা কখন হাতে পাবো? কালকে টাকা নিয়ে আসুন আর বাচ্চাটা নিয়ে যান। ইয়েস স্যার। ওকে স্যার। মিসেস অনিতা জয়সওয়াল? ইয়েস। প্রথমে আপনাকে আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রীধর রাজেশ্বরের সঙ্গে দেখা করতে হবে। উনি ডক্টর সরিথার কেবিনে ওয়েট করছেন। ওকে, থ্যাঙ্কস। ওকে। টাকা এনেছেন? হ্যাঁ, কিন্তু বাচ্চাটা কোথায়? আগে আপনি টাকাটা জমা দিয়ে দিন, পরে বাচ্চাটা পেয়ে যাবেন। টাকা পেয়ে গেছি। নমিতা, আগে তুই ওকে নিজের কোলে নে। তুই আমার জন্য খুব লাকি। ডক্টর, ও আমার ছোট বোন নমিতা। নমস্কার। বাড়িতে সবাই ওকে খুব লাকি মনে করে। দিদি, প্রথমে একে তো আমাদের মায়ের কাছে দিতে হবে। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছি। ও মা শুনলে খুব খুশি হবে। হ্যাঁ অনিতা, বলো। হ্যাঁ মা, বাচ্চা পেয়ে গেছি, নমিতার কাছে আছে। এ তো ভীষণ ভালো খবর। আমারও ইচ্ছে করছে বাচ্চাটাকে দেখতে। যদি আপনারা বাচ্চার কোনো নাম ভেবে থাকেন তাহলে প্লিজ বলে দিন, কারণ আমার হাজবেন্ড ওই নামেই বার্থ সার্টিফিকেট তৈরি করাবেন। আমি তো কবে থেকে ভেবে রেখেছি, আমি লিখে দিচ্ছি। ক্যাশ ব্রিফকেসে আছে স্যার। আগেরবার শুধুমাত্র ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়ে খুব বড় ভুল করেছিলাম। থ্যাঙ্কস অনিতা, ইউ ডিড এ গ্রেট জব। স্যার, প্ল্যান অনুযায়ী বাচ্চা প্রথমে আমার কোলে ছিল। এবার আমাদের কাছে অনেক প্রমাণ আছে। উই উইল প্রেজেন্ট আ স্ট্রং কেস। সত্যি বলবো সাথী, আই এম টায়ার্ড। আমি চুপ করেও থাকতে পারি না। যদি ভাবি বলবো তো কাকে বলবো? কি ব্যাপারে? কি ব্যাপার বিন্দিয়া, বল আমাকে। সাথী, তুই যে বাচ্চাটাকে দেখেছিস সেটা এখানে কেউ ছেড়ে গেছে, আর আমিও সেটাই জানি। কি বলছিস তুই?
আমি ঠিক বুঝলাম না। সাথী, এই হসপিটালে অনেক ইল্লিগাল কাজ হচ্ছে, ইল্লিগাল অ্যাবর্শন হচ্ছে, বাচ্চা বিক্রি হচ্ছে, আরো অনেক কিছু হচ্ছে। তুই টপ অথরিটির সঙ্গে কথা বলেছিস? আরে সেটাই তো মুশকিল। এই হসপিটালের টপ অথরিটি হচ্ছে ডক্টর সরিতা রাজেশ্বর, আর উনি এই হসপিটালের মালিকও। উনি আর ওনার ফ্যামিলি মিলে এইসব ইল্লিগাল বিজনেস করছে। কিন্তু বিন্দিয়া, এসব বেআইনি, তোর এটা আটকানো উচিত। কিভাবে? আমার কাছে কোনো প্রমাণই নেই। যদি ওই ডক্টররা এর মধ্যে ইনভলভ থাকে, তার মানে বুঝিস তুই? যে বাচ্চারা এখান থেকে বিক্রি হয়েছে তারা হিউম্যান ট্রাফিকিং এর শিকার হতে পারে। এটা একটা বড় র্যাকেট, আমাদের উচিত এটাকে আটকানো। কিন্তু আমি কি করতে পারি বল? চুপ থাকিস না। একটা জিনিস তো পরিষ্কার, আমি চুপ থাকবো না। কি হচ্ছে কি এসব? ডক্টর বিন্দিয়া, অন্য কাউকে ইনফর্ম করার আগে একবার আমাকে অন্তত বলা উচিত ছিল, যাতে কেউ কিছু জানতে পারার আগেই বাচ্চাটাকে আপনি বিক্রি করে দিতে পারেন। এক্সকিউজ মি ম্যাম, আপনি এভাবে আমাকে দোষারোপ করতে পারেন না। একটা কাপল এই বাচ্চাটাকে ফেলে যায়, তাদের লেখানো নাম অ্যাড্রেস সব ভুল ছিল। আমি শুধু মানবিকতার খাতিরে এই বাচ্চাটাকে সামলেছি, আর তাছাড়া আমি তো আপনাদের ইনফর্ম করতামই। কবে? বাচ্চাটা বিক্রি করার পরে? 2 বছর আগে একজন সাধারণ নাগরিক সাথী এই হাসপাতালে একটা বাচ্চাকে অসহায় অবস্থায় দেখে, আর সে এই কথাটা তার এক বন্ধুকে বলে যে কিনা ওই হাসপাতালেই একজন ডাক্তার ছিলেন। আর যখন সে তার ডাক্তার বন্ধুর কাছে ওই হাসপাতালে চলতে থাকা বেআইনি কাজের বিষয়ে শোনেন, সেটা তাকে খুবই আঘাত করে। সংবেদনশীল, সতর্ক আর সচেতন সাথী সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকদের খবর দেন আর ওই বাচ্চাদের বাঁচিয়ে চাইল্ড ওয়েলফেয়ার হোমে দিয়ে দেন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ডক্টর সরিতা রাজেশ্বর আর তার হসপিটালকে শুধুই ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়, কারণ তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ হাতে পাওয়া যায়নি। কিন্তু 1 বছর পর সাথী, আমি ওই হসপিটাল ছেড়ে দিয়েছি, কিন্তু এখনো ওখানে ওইসব ইল্লিগাল কাজ হয়েই চলেছে। আই নো দ্যাট ভেরি শিওর বাচ্চা এখনো বিক্রি হচ্ছে। আগেরবার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওদের ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছে, কারণ কোনো প্রমাণই পাওয়া যায়নি। প্রমাণ পাওয়া গেলেও বা কি হবে? ডক্টর সরিতা খুব পাওয়ারফুল, আর ওনার স্বামী রাজেশ্বরের যোগাযোগ অনেক উঁচু পর্যন্ত। কিন্তু এর মানে তো এটা নয় যে এই র্যাকেটটাকে কেউ আটকাতে পারবে না। এসব অপরাধ বিন্দিয়া, আর আমাদের উচিত এটাকে আটকানো। আই নো, যা আমি করতে পারতাম তা আমি করেছি, ভেবেছিলাম তোকে বলে দিই। আর এখন তুই বল, এই র্যাকেট কিভাবে আটকানো যায়? সাথী, আমার চ্যানেলের সঙ্গে কথা বলতে হবে। কিছু একটা কর অনিতা, আমাদের এসব আটকাতে হবে। এটা এত সোজা কাজ নয়, অনেক লোক ইনভলভড আছে এর মধ্যে, ওয়েল কানেক্টেড। ইটস ভেরি রিস্কি। কিন্তু নারায়ণ, এসব জেনে আমরা তো চুপ করে বসে থাকতে পারি না। এসব অন্যায়, আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। সাথী ইজ রাইট নারায়ণ। সাথী, ভালো করেছো যে আমাকে জানিয়েছো। আমি আজকেই চ্যানেল হেডের সঙ্গে কথা বলবো। হতে পারে তিনি এর ওপর স্টিং অপারেশন করবেন। আমাদের চ্যানেল স্টিং অপারেশন করবে, কিন্তু আপনাদের সাপোর্ট আমাদের দরকার। আগেরবার আমরা কোনো সাপোর্ট পাইনি। যদি স্টিং করতেই হয় তাহলে সঠিক প্রমাণ না পাওয়া পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে, আর এই প্রমাণ পাওয়ার জন্য আমাদের আপনার সাহায্য চাই। আমরা আপনার সঙ্গে আছি। জয়েন্ট সিপিরও পারমিশন পাওয়া গেছে এই অপারেশনের জন্য। সাব ইন্সপেক্টর নমিতা এই অপারেশনে আপনাদের সঙ্গে থাকবে। আমি সাজেস্ট করব এই অপারেশন অনিতাই করুক। ও আগেও স্টিং অপারেশন করেছে, সে নোজ দ্য জব। সাব ইন্সপেক্টর নমিতাকে আমরা ঠিক সময় মতো প্লেস করব। আমাদের খুব সাবধানে এই অপারেশনটা করতে হবে। 2012 মেতে শুরু হওয়া এই স্ট্রিং অপারেশন ডিসেম্বর 2012 পর্যন্ত চলে, আর শেষ পর্যন্ত সফল হয়। যেদিন এই স্ট্রিং অপারেশন একদম শেষ পর্যায়ে ছিল, অনিতা নমিতাকেও তার সঙ্গে রেখেছিল, আর সবার প্রথমে বাচ্চাটাও নমিতার হাতেই দেওয়া হয়েছিল। প্ল্যানটা ভাবনা চিন্তা করেই করা হয়।
যাতে নমিতাকেও সাক্ষী বানানো যায়। যে 1 লাখ টাকা দেওয়া হয় তাতেও চিহ্ন রাখা হয়েছিল, যাতে ওই টাকাগুলোকে সঠিক সময়ে প্রমাণস্বরূপ ব্যবহার করা যায়। হোয়াটস দ্য হেল ইন্সপেক্টর? আমি একজন রিটায়ার্ড কর্নেল। আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে। এর জন্য আফসোস করবেন, ভীষণ আফসোস করবেন। আমি একজন সম্মানীয় ব্যক্তি। ইয়েস স্যার, আপনার অনেক সম্মান আছে। আপনি একজন এক্স আর্মি ম্যান, আপনার ওয়াইফ রেপুটেড ডক্টর, আপনার ছেলে ইঞ্জিনিয়ার যে সিভিল সার্ভিসের প্রস্তুতি নিচ্ছে, মেয়ে একজন মেডিকেল স্টুডেন্ট। কিন্তু আমাদের কাছে স্ট্রং প্রমাণ আছে যে আপনার হসপিটালে বাচ্চাদের বিক্রি করা হয়। এটা আপনার বিজনেস, সম্মানীয় লোকের বিজনেস। কমলা, ওরা বলছিল হয়তো বাচ্চাটা আমাদেরই। ভগবান করুক যেন আমাদেরই হয়। অনেক দিন হয়ে গেছে সোনুকে দেখিনি। না, এটা আমার বাচ্চা নয় ম্যাডাম, এটা আমার বাচ্চা নয়। আমি খুব ভালো করে চিনি আমার বাচ্চাকে। 1 সপ্তাহ আমার কোলে ছিল। আমার বাচ্চা নয়। আমি তো বললামই এটা সেই বাচ্চা নয় যেটা 19শে ডিসেম্বর ওই হসপিটাল থেকে চুরি গেছে। তাহলে এই বাচ্চা কোথাকার? এটা আমারই হসপিটালের বাচ্চা। কার বাচ্চা এটা? আমরা তো আপনার হসপিটাল থেকে কোনো রেকর্ড পাইনি। আমার কাছে এর পেরেন্টসের ডিটেলস নেই। ওরা খুব গরিব ছিল, আর ডেলিভারির পর ওরা আর ফিরে আসেনি। হয়তো ওরা বাচ্চাটা পালন করতে পারতো না, তাই বাচ্চাটাকে ফেলে গেছে। এর আগে কটা বাচ্চা বিক্রি করেছেন আপনারা? ম্যাম, অনেক বছর ধরে বাচ্চা বিক্রি করছেন স্যার। এই ব্যাপারে আমি কিছু জানি না, কিন্তু 4-5টা হবে। তার মানে তুমি জানতে হসপিটালে কি চলছিল? স্যার, আমি ওখানে শুধু একজন রিসেপশনিস্ট। তুমি এই অপরাধের একজন অংশীদার। এতে ইল্লিগালের কি আছে? এই বাচ্চাটা আনওয়ান্টেড, আর আমি একে কোনো রেসপন্সিবল পেরেন্টসকে দিচ্ছি। ইটস ভেরি মাচ লাইক অ্যাডপশন। আপনার কাছে কোনো রেকর্ড নেই যে বাচ্চার বায়োলজিক্যাল মা বাবা কে? এই রেকর্ডও নেই যে বাচ্চাটা কাকে দিয়েছেন, আর আপনারা একে অ্যাডপশন বলছেন? ম্যাডাম, অ্যাডপশনের একটা লিগ্যাল প্রসিডিউর থাকে যেখানে বাচ্চা বিক্রি হয় না। শিক্ষিত মহিলা আপনি, এটা তো নিশ্চয়ই জানেন। আমার স্ত্রী হিউম্যান সার্ভিস দেন। যেই শিশুদের কিছু থাকে না, কেউ থাকে না, উনি তাদের ফিউচার সিকিউর করেন। আপনার স্ত্রী লোকাল মেডিকেল অ্যাসোসিয়েশনে রেজিস্টার্ডও নন। আপনারা বাচ্চাদের না, নিজেদের ফিউচার বানাচ্ছেন। বাচ্চা বিক্রি করে পয়সা রোজগার করছেন আপনারা। 1 মিনিট ম্যাডাম, বাচ্চার ডেলিভারি থেকে শুরু করে ওর মেইনটেনেন্স, উপযুক্ত বাবা মা খুঁজে না পাওয়া পর্যন্ত ওর দেখাশোনা করা, এসব বিনা পয়সায় হয় না। অ্যাডপশন সেন্টার চালানোর জন্য কোনো লাইসেন্স আছে আপনাদের হসপিটালের? মিস্টার রাজেশ্বর, আপনি একজন রিটায়ার্ড আর্মি। আইনের গুরুত্ব কতটা আপনার বোঝা উচিত। আমরা না পাচ্ছি ওই বাচ্চাদের ট্রেস করতে যেগুলো আপনারা বেঁচেছেন, আর না পাচ্ছি ওই বাবা মায়ের সন্ধান যারা আপনাদের কাছে বাচ্চা অ্যাডপ্ট করেছে। আপনাদের মনে হয় না যে বাচ্চাগুলো আপনারা বেঁচেছেন তাদের কিছু ইল্লিগাল কাজের জন্যও কেনা হয়েছে? এটা হিউম্যান ট্রাফিকিং নয় তো আর কি? ইউ অল আর ব্লাডি ক্রিমিনালস। আর যে বাবা মারা বাচ্চা চায় না, তারা সোজা আপনার হসপিটালে কি করে চলে আসে? ক্যান ইউ এক্সপ্লেন? আমাদের হসপিটালের একটা বিল্ডিং আছে যেখানে পেইং গেস্ট অ্যাকোমোডেশন আছে। ওখানে সেই সব মহিলারাই আসে যারা সিঙ্গল, আর তারা চায় না যে নিজেদের প্রেগন্যান্সির কথা অন্য কেউ জেনে ফেলুক।
ওরা বাচ্চা নষ্ট করতে আসে। তার মানে ওরা আপনার কাছে আসে অ্যাবর্শন আর ডেলিভারির জন্য, তারপর আপনার মাথায় একটা ব্রিলিয়েন্ট আইডিয়া আসে যে বাচ্চা ফেলে দেওয়ার থেকে বাচ্চা বিক্রি করে ভালো পয়সা কামানো। ড্যাম ইট, আমার স্ত্রী জেলে আছেন, ওর এগেনস্টে চার্জেস আনা হয়েছে, আমার হসপিটাল সিজ করে দেওয়া হয়েছে। আই নিড ইয়োর হেল্প। ব্লাডি ড্যাম ইট। ভগবান যেন ওই বাচ্চাটা নিজের বাবা মাকে পেয়ে যায়, ও যেন ঠিক মতো নিজের বাড়িতে ফিরে যায়। ওয়েলফেয়ার কমিটি বাচ্চাটাকে চাইল্ড কেয়ার হোমে পাঠিয়ে দিয়েছে, ওখানে ওর দেখাশোনা ভালোই হবে। থ্যাঙ্কস সাথী, যদি তুমি আমাকে সাহস না দিতে তাহলে হয়তো আমি মুখই খুলতে পারতাম না। শুধু ভগবান করুক যে ডক্টর শরীথা যাদের যাদের বাচ্চা বিক্রি করেছে তারা যেন ভালো লোক হয়। এটা একটা লজ্জার বিষয় যে মানুষই মানুষকে বেচার ব্যবসা করছে। নিশ্চিন্ত হয়ে কেমন করে ঘুমোয় এরা? কি করে এদের বিবেককে জবাব দেয়? ডক্টর শরীথা রাজেশ্বর মানতেই রাজি হচ্ছিলেন না যে উনি কোনো ভুল কাজ করছেন। উনি বলছিলেন যে আনওয়ান্টেড বাচ্চাদের জন্য উনি এক উজ্জ্বল ভবিষ্যৎ দিচ্ছেন, আর ওনার এটা কোনো বেআইনি বা অনৈতিক কাজ বলে মনে হয় না। মেডিকেল কাউন্সিল হাসপাতালে তালা লাগিয়ে দিয়েছে, ইনভেস্টিগেশন এখনো চলছে, আর হাসপাতালের লাইসেন্স বাতিল করার ব্যাপারেও চিন্তা করা হচ্ছে। পুলিশ ডক্টর শরীথার হাতে বিক্রি হওয়া বাচ্চাদের তল্লাশি করছে, আর সেই সাথেই ব্যাঙ্গালোরের একটা নামী হাসপাতাল থেকে চুরি হয়ে যাওয়া দীনেশ আর কমলার বাচ্চাকেও খোঁজ করা হচ্ছে। ডক্টর শরীথার স্বামীর পরিচিতি অনেক উচ্চ স্তরে, ওনার হাতও অনেক দূর পর্যন্ত। হতে পারে যে হয়তো উনি প্রভাব খাটিয়ে এই কেসটা বন্ধ করে দেবেন, আর ওনার পরিবারের উপর এর কোনো প্রভাব পড়বে না। কিন্তু এই কেসের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে আমাদের মন খারাপ করার কারণ নেই, কারণ এই কেসে যা হয়েছে সেটা আমাদের সবার জন্য একটা উদাহরণ, একটা দৃষ্টান্ত। একজন সাধারণ নাগরিক সাথী, যার বন্ধু ডক্টর বিন্দিয়া, যে কিনা ডক্টর শরীথার হাসপাতালে কাজ করত, সেই সাথী এই ট্রাফিকিং র্যাকেটকে প্রকাশ্যে আনার জন্য, এটা শেষ করার জন্য অনেক চেষ্টা করেছে। সাথীর সেই বন্ধু ডক্টর বিন্দিয়া, যে কিনা ডক্টর শরীথার হাসপাতালে কাজ করত, সেই সাধারণ নাগরিক সাথী এই ট্রাফিকিং র্যাকেটকে প্রকাশ করার জন্য, এটা শেষ করার জন্য অনেক চেষ্টা করেছেন। ডক্টর বিন্দিয়া, যে কিনা হাসপাতালে চলা বেআইনি কাজ দেখে চিন্তিত ছিল, সে সাথীকে সাহায্য করে আর অপরাধকে দমন করার জন্য উপযুক্ত পদক্ষেপ নেয়। অনিতা জয়সওয়াল, যিনি একজন টেলিভিশন জার্নালিস্ট, তিনি স্টিং অপারেশন করে এই র্যাকেটের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা করেন। ওয়েলফেয়ার কমিটিও নিজেদের দায়িত্ব মনে করে এই স্টিং অপারেশনে ওনাদের সঙ্গ দেয়। পুলিশ ফোর্স থেকেও সম্পূর্ণ সহযোগিতা করা হয়। একজন সাধারণ মানুষ, একজন মিডিয়া প্রফেশনাল, একজন মেডিকেল প্রফেশনাল, একটা ওয়েলফেয়ার অর্গানাইজেশন আর একটা ল এনফোর্সিং অথরিটি, এরা সবাই একজোট হয়ে এই অপরাধকে আটকায়। এটা একটা জলজ্যান্ত উদাহরণ যেটা আমাদের সবার প্রেরণা হতে পারে। এই কথা থেকে এটা প্রমাণিত হয় যে যেটা অন্যায় হচ্ছে সেটা বন্ধ করতে আমরা যেন পদক্ষেপ নিই। আমাদের যতটুকু ক্ষমতা তা দিয়ে নিজেদের কর্তব্য যদি দায়িত্বের সাথে পালন করি, তাহলে সবকিছু সম্ভব হবে। ওইসব লোকেদের আটকানো সম্ভব হবে যারা আমাদের মধ্যে থেকেও খারাপ কাজ করছে, যারা শুধু এই চিন্তাই করে যে পৃথিবীর সব জিনিস, সব মানুষ ব্যবসার বস্তু। যাদের কাছে পাওয়ার আছে, টাকা আছে, তারা এটা ভাবে যে তাদের বিরুদ্ধে ওঠা প্রত্যেকটা আওয়াজ তারা চুপ করাতে পারে, কিনতে পারে, কারণ তারা এটা মনে করে যে সাধারণ মানুষ নিজেদের দৈনন্দিন জীবন সামলাতেই ব্যতিব্যস্ত। তারা ভাবে যে সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কেসের ফাইলে ধুলো জমে। তারা এটা মনে করে যে সাধারণ মানুষ সবকিছু ভুলে সামনে এগিয়ে যায়। কিন্তু ক্ষমতার নেশায় মত্ত এইসব অহংকারী মানুষদের এটা মনে করানো খুবই প্রয়োজন যে সাধারণ মানুষ সামনে এগিয়ে যায় ঠিকই, কিন্তু তারা সবকিছু ভুলে যাবে, এটা ঠিক নয়। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন কেসের সঙ্গে।